এটা সেই যে রোগীটা যে অক্সিজেনের উপর পুরো নির্ভর সেরকম রোগী না, কিন্তু সেখানে তো হার্টের রোগীগুলো যে অক্সিজেন টানা লাগে। আমি একে একে তো প্রবলেমগুলোর সাথে পরিচিত হব, তারপর সেটা অ্যাড্রেস করবো, সমাধান। আমি একা কিন্তু সব সম্ভব। আমার কর্মকর্তা আছে, আমার ডাক্তার আমরা আছেন, তারপরে আমাদের অভিযোগ বললেন যে আমরা যারা ছাত্ররা ছিলাম, আমরা প্রতিনিধি তিনজন, আমরা প্রতিদিন এখানে অভিযান পরিচালনা করতাম। সেটা আপনার বলেন, দালাল বলেন, আপনার এখানে রাখা বলেন, অন্য দুর্নীতির কথা বলেন, সেগুলো এরপরে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতাম, আপনার সমাধান করেন। এবং আমরা থেকে প্রশাসনের কাছে অনেক দালালকে আমরা জড়িয়ে দিয়েছি এবং আমরা দালালকে প্রায় মানে নির্মূল, যদি বলি যে আমরা নির্মূল করেছিলাম, তখন পরিষ্কার একদম শান্ত ছিল। আমরা যেহেতু সকলেই স্টুডেন্ট, আমাদের অবশ্যই পড়ার টেবিলে ফিরে যেতে হবে। আমরা আবারই যখন পড়ার টেবিলে আমরা ফিরে গিয়েছি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসে, ভাই আজকে এটা হচ্ছে, আজকে ওইটা হচ্ছে, এটা হচ্ছে। একটা জীবন যখন না গেছে, আমাদের কখনো মানে রক্ত না ছড়লে আমাদের কোনো মানে আমাদের ফোকাস আসে না। এখন যে আপনার যে রোগীটা মারা গেছে, সামান্য মাত্র একটা মানে অক্সিজেন আর মাস্ক তাকে বকশিস দেওয়া হয়নি বলে, এই যে বকশিস যে প্রথাটা, এই বকশিস প্রথার বিরুদ্ধে কিন্তু আমরা গোটা আন্দোলন করেছিলাম। তো এই সমস্ত বিরুদ্ধে আপনাদের এই যে বকশিস পেতে অবশ্যই আপনার অবগত থাকা উচিত। আপনি যে আউটসোর্সিং দ্বারা চালানো ঘটনা ঘটার পরবর্তীতে সে মারা গেল, অবশ্যই আছে, কিন্তু আমরা যেটা দেখি যে কোনো ঘটনা ঘটলে সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়, এটা পাবলিকলি সাংবাদিক মাধ্যমে খুব কমই আসে। আজকে আপনার একটা রোগী আপনার এই সিঁড়ি থেকে উঠতে গিয়ে মানে একজন স্বজন তিনি মারা গেছেন, আপনি অবগত আছেন? আপনি অবগত আছেন? উঠতে গিয়ে তিনি মারা গেছেন, সেই ব্যক্তি একজন ভুক্তভোগী এখনো সাথে আছে, যার স্ত্রী আনছে সাথে, সে কিন্তু 300 টাকা পলিসি না দেওয়ার কারণে তার কিন্তু তাকে 2 বার আসতে তার টাকা দেওয়াই লাগবে, অথচ তাকে ওষুধ কেন টাকা নেয়। ভুক্তভোগী আমাদের সাথে দাঁড়ানো হয়েছে, প্রতিনিয়ত এটা আমাদের হচ্ছে আমরা যখন আপনাদের কার্যক্রমগুলো করেছিলাম, আপনারা সবসময় আশ্বস্ত করেছিলাম আপনাদের আবার যদি প্রতিনিধি আসে আমরা তো একদম মরে যাইনি, আমরা তো একদম চলে যাইনি, আমরা আমার পরের টেবিলে ছড়ে গেছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা ডাকেন, পরবর্তী আপনারা কখনোই আমাদেরকে ডাকেননি বা এই সমস্ত সমাধান করার জন্য কথা বলেন। আপনার এখানে 206 জন আউটসোর্সিং কর্মচারী আছে, তারা 206 জনের মধ্যে যদি আপনি সেই লিস্টটা তৈরি করেন, এখন আমাদের সেই রোস্টারটা পর্যন্ত আমাদের দিতে পারি, সেই রোস্টারের 206 জনের মধ্যে মাত্র 15 জন আসতো ডিউটিতে, তার মধ্যে হচ্ছে 10 জন যাতে আপনার ওই যে পিছনের মর্গের পিছনে হচ্ছে ফ্রি ফায়ার খেলতে হচ্ছে মানে ওই মানে মাদক সেবন করতো। আমরা নিজেরা ধরে ধরে কিন্তু আপনাদের পরিচালক মহোদয়ের কাছে হাত দিয়েছি যে এই সমস্যা 206 জন তারাও সেবা দেয় না। আপনি বলেন এখানে ফ্রি সার্ভিস অত দেয়, আমি স্বেচ্ছায় সেবা দিচ্ছি, ব্যাপার তো এরকম। স্বেচ্ছায় যে সেবা দেবে তার কেন ওই যে একজন টলি নিয়ে একজন তাকে 300 টাকা দিতে হবে? কেন তাকে একটা ক্যানোলা পড়ার জন্য তাকে 200 টাকা দিতে হবে? কেন একটু ড্রেসিং করে দিতে গেলে 500 টাকা দিতে হবে? কেন ড্রেসিং এর একটা স্যালাইন যেটা লাগবে না প্রয়োজন, মানে 500 মিলি কিনলে হয়, সেখানে কেন তাকে 1 লিটার কিনে আনা হবে? তাই কেন বার্নের যে রোগী আছে তাকে একটা ক্রিম দেওয়া হয় আপনাদের বার্নের জন্য, সেই ক্রিমটা কেন তাকে প্রতিনিয়ত তাকে কিনতে হবে? এই যে ব্যাপারগুলো আছে স্যার, এগুলো তো আপনারা অপারেশন করেন না। আপনার যদি আপনার যেখানে আপনার সিজারিয়ান যে রোগী আছে, সিজার যেখানে করা হয়, আমরা যদি উপস্থিত থাকি, যদি আমি আমার কোনো পরিচিত কাউকে নিয়ে আসি যে ভাইয়ের স্ত্রী তার সিজার করা হবে, সেখানে নামমাত্র 1 থেকে 1,500 টাকার ওষুধে আপনাদের সিজার হয়ে যাচ্ছে। যদি আমরা পরিচিত কেউ না আসি বা কোনো পরিচিত কেউ যদি না আসে, যদি এ আসে ওর পরিচিত কেউ আসে, তাকে 10 থেকে 12,000 টাকা সিজারের মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে। এর ব্যবধানটা কি? আমরা আসলে কেন কমে যাচ্ছে? আমার তো ব্যাপারটা আপনাদের যে মেডিসিন সাপ্লাইগুলো আছে, আমাদের যে মেডিসিনগুলো সাপ্লাই দেওয়া হয়, পর্যাপ্ত সাপ্লাই দেওয়া হয় না। আপনার আইসিইউতে যে মেরোপেনামটা দেওয়া হয়, মানে এমার্জেন্সি যে মেডিসিনগুলো আসে, একটা রোগীর কিন্তু খুবই সমস্যা সৃষ্টি হয়। আর আসলে কারা আসবে? সাধারণ মানে গরিব শ্রেণীর লোক আসবে, যারা অর্থবিত্ত, তারা সিটি মেডিকেলে যাবে। আপনার এখানে আসে যদি সেই মেডিসিনের সেবাটা না পায়, কিছুদিন আগে আপনার আইসিইউতে শুধুমাত্র একটা বেডের জন্য, আপনার যে 3 তলায় যে আপনার আইসিইউ কাজটা চলছে, একটা বেডের জন্য 4,000 টাকা নিচ্ছে। আমি এখন ইনস্ট্যান্ট আপনাকে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সামনে আমি সেই লোকের ছবি দিব। আমি জানতে চাই যে প্রশাসন মানে আপনার পরিচালক কর্মকর্তা আছেন, আপনার কি ব্যবস্থা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আমরা দিয়েছি। যে কোনো একটা লিখিত অভিযোগ দেন, সেই লিখিত অভিযোগ দিলে সেই অভিযোগে আমরা অবশ্যই এটার ভিতরে আমি আপনাকে আরেকটু অবগত করবো যে আপনার যে ক্যান্টিনটা ছিল, আপনার সাধারণ রোগীকে একটা রোগীর হচ্ছে 94 গ্রাম হচ্ছে মাংস দেওয়ার কথা, মানে একটা রোগী 94 গ্রাম মাংস পাবে। দুদক থেকে যখন পরিচালনা করা হলো, আপনার অভিযান চালানো হলো, তখন একটা 4 পিস মাংসে পাওয়া গেল 84.37 গ্রাম, 37 গ্রাম মাংস পাওয়া গেল 4 পিসে। তার মানে 4 ভাগের 1 ভাগ।
যেখানে 94% উপরে মানুষ থাকার কথা 4 ভাগের 1 ভাগ করা হলো। সেই ব্যক্তিকে কি করা হলো? সেই ব্যক্তিকে আপনার নোটিশ আমরা লিখিত অভিযোগ দিলাম, দুটো থেকে আপনার সরকারিভাবে অবশ্যই আপনার তাকে 2 মাসের অব্যাহতি দিলেন। 2 মাস অব্যাহতি দেওয়ার পরে আপনি এখানে একজন প্রশাসনিক কর্মকর্তা ছিল, তাকে আপনি এখানে অবজারভেশন দিলেন। আবার 2 মাস পরবর্তীতে আপনার তাকেই আবার ফেরত আনলেন। তাহলে যে দুর্নীতি করলো, আপনার কাছে প্রমাণ হলো, দুদক থেকে অভিযান দিল, আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করতাম, আবার তাকে আপনি সেই একই জায়গায় রাখলেন কি হবে? যে আউটসোর্সিং কর্মকর্তাগুলো আমাদের অভিযোগ ছিল, যারা এই খাবারগুলো চুরি করতো, আমি নিজেরা ধরে দিয়েছি যে খাবার নিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, তাদেরকে আবার সেখানে অবস্থান লিখিত অভিযোগের মানে ভিত্তিটা কি আসলে? তো এখানে এসছে 1 মাস হবে। আমরা যে অভিযোগগুলো বলছি এগুলো আগের পরিচালক আমরা সার্বিক হ্যাঁ সার্বিক হলো যে আমার আগের ঘটনা, ওটা যেমন আপনি জানেন, আমিও এসে জেনেছি আগের ঘটনা যেটা আছে সেটা যেন পুনরাবৃত্তি না হয়, সেটা যেন পুনরায় নিয়ে আসা যায়। আমাদের সেই স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে সেটা লিখিত অভিযোগ আছে, সেটা লিখিত এটা অভিযোগ দিয়ে অনুযায়ী আমরা এটা আপনাকে জানানো উচিত করে একটা কমিটি করে আমরা সেটা তো এটা আপনার জানা উচিত। প্রবলেম যেহেতু অনেক বড়, আমি একে তো প্রবলেমগুলোর সাথে পরিচিত হব স্যার। মাগুরা থেকে সেটা অ্যাড্রেস করে সমাধান করা স্যার। মাগুরা থেকে একটা রোগীকে সাথে গেছে, আপনাদের সব কথা আমি বুঝি না স্যার। আমরা হচ্ছে শান্তি সবগুলো সমস্যা একে আপনারা বেশিরভাগ ঘটনাগুলোই আমি এখানে আসার আগে এখনো সমস্যা অনেক আছে, অনেক সমস্যা আছে, সেটা আমি কি একদিনে সব সমাধান করতে পারবো? কিছু বিষয় আছে মৌখিক, কিছু অভিযোগ থাকবে, কিছু থাকবে লিখিত থাকবে। তো লিখিত থাকলে আমাদের জন্য একটা কাজ করতে সুবিধা। আমাদের অন্যান্য কর্মকর্তা আছে, ডাক্তার, নার্স আছে, আমার প্রশাসনিক কর্মকর্তা আছে, সবাইকে নিয়ে আমরা স্পেসিফিক একটা থাকলে সেই অনুযায়ী আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, কমিটি গঠন করে। যেমন অক্সিজেন নিয়ে যে ঘটনাটা আছে ওটা কিন্তু আমি অলরেডি একটা কাজ করতেছি। তো একে একে যে সমস্যাগুলো আছে, এই সমস্যা অনেক হসপিটালে যেরকম দেখেছি এখানেও আছে, বেশি আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে অবশ্যই প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমরা অ্যাড্রেস করবো, কিন্তু লিখিত অভিযোগ থাকলে আমাদের জন্য বেশি সুবিধা। দালালি থেকে শুরু করে আউটসোর্সিং যেটা বলছেন, আউটসোর্সিং যেটা বলি, আউটসোর্সিং কিন্তু 30 জুন পর্যন্ত কিন্তু একটা আগের যে ছিল চুক্তি, ঠিকাদারের চুক্তি, সেটা কিন্তু ম্যাথ কিন্তু শেষ। তো নতুন অফিসিয়ালি কিন্তু তারা অ্যাকচুয়ালি স্বীকৃতি দিতে পারতেছে না। এটা কখন স্বীকৃতি দিতে পারবো? এটা একটা প্রসিডিওর আছে, এটা হচ্ছে এক্সটেনশন করা। এক্সটেনশন করতে গেলে আমার স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগে, সেই প্রক্রিয়াগুলো আমরা করতেছি। অনুমতি হয়ে গেলে আমরা 206 তলা 206 মধ্যে বাড়ি যে আনসার থেকে নেওয়া লাগবে, সেই সময় 184 অনুমতির চেষ্টা করবো, সেটা অফিসিয়ালি। কিন্তু নিজে লিখিত দিয়ে কিন্তু আমি এক্সটেনশন করতে পারি না, ওই ক্ষমতা আমার নেই। আচ্ছা, তারপর হচ্ছে টেন্ডারের দিকে আগে যাবো। টেন্ডারে এখন নতুন প্রসিডিউর করছে, ইজিপি সিস্টেম। আগে যেমন আমরা ম্যানুয়ালি করতাম, সেই ম্যানুয়াল সিস্টেমটা এখন কোথাও নেই। মন্ত্রণালয়ের একটা ডিরেকশন আসবে, ডিরেকশনের বাইরে আমরা কেউ যেতে পারবো না। তো সেই সিস্টেমটা এখনো আমরা কম্পিউটারে এখন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমরা সকল আমরা কাজ করছি। তো ওইটা গেলে আমরা নতুন একটা টেন্ডার করে আমার যে কজন অনুমতি আছে 27 সাল পর্যন্ত, সেই কজনের নিয়ে আমরা টেন্ডার তাহলে আস্তে আস্তে আমরা আউটসোর্সিং এর দিকে সমাধানের চেষ্টা করি। এখানে এক্সট্রা মানুষ যেগুলো আছে সেটা আমার মানে আমার অ্যাপ্রুভ কোনো লোক না। তাহলে তার কেন আছে? সেটা তো এখন আমি কিন্তু এখানে নতুন আসছি, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ধরা লাগে। আমরা সমস্যাগুলো কিন্তু একসাথে বলছি। ডাক্তার কাজী মোহাম্মদ আমিনুল ইসলামকে আমরা প্রশ্ন করতেছি, আমরা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামকে প্রশ্ন করতেছি, আমরা প্রশ্ন করছি খুলনা মেডিকেলের যে পরিচালকের যে চেয়ারটা, তাকে প্রশ্ন করতেছি। এইটাকে আপনি কোনোভাবে যে আপনি বিগত দিন ছিলেন না, আপনি 1 মাস আসছেন, এইভাবে আপনি এড়িয়ে যেতে পারেন না। আমরা প্রশ্ন করছি খুলনা মেডিকেলের পরিচালক মহোদয়ের কাছে, আমরা ব্যক্তিকে প্রশ্ন করছি যে আপনি কেন্দ্রিকভাবে আপনি উত্তর দিবেন। সবগুলো কি আমরা অ্যাড্রেস করব, কিন্তু সেটা ধাপে ধাপে। আমি কি একদিনে সব সমস্যা সমাধান করব? একটা কথা বলি, আপনি বললেন যে কেবল যে যারা অনুমতি না তারাও এখানে আছে, তার কেন আছে স্যার? আর কেন এই যে আপনি একজন পরিচ্ছন্ন কর্মী বলেন, ওয়ার্ড বয় বলেন, তারা কি কখনো ডাক্তারের অনুমতি ছাড়া আপনার অক্সিজেন খুলতে পারে কিনা, লাগাতে পারে কিনা? এবং যে মানুষ মৃত্যুবরণ করছে স্যার, পারে না। না এটা আপনার তদন্ত কমিটি আরেকটা কথা বলি, দেখবে যে নিউজটা আসছে সেটা আপনি তদন্ত কমিটি করলেন, সেটা তো মারা গেছে।